আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। 10 মিনিট স্কুলের ইংলিশ সেকেন্ড পেপার অ্যাডমিশন প্রোগ্রামে আপনাদের সাথে আছি আমি আজিমুল আহসান। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বাকি যে অংশটুকু ছিল সে অংশটুকু পড়ে ফেলবো আর কি। আমরা এর আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিন্তু বিভিন্ন যে টপিক ছিল, বিভিন্ন যে ইস্যুগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো একটু জেনে নিব। যাই হোক, আমরা টাইম নষ্ট না করে আজকে সেশনটি স্টার্ট করি। আজকে আমরা যে আপনার যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের সাথে রিলেটেড। এজন্য আপনারা যারা রিলেটিভ প্রোনাউনে যারা ক্লাসটা এর আগে যারা করেছিলেন তাদের জন্য আর কি ক্লাসটা কিন্তু বোঝা কিন্তু অত্যন্ত কিন্তু সহজ হবে আর কি। আমরা যখন রিলেটিভ প্রোনাউনের ক্লাসটা যখন করেছিলাম তখন কিন্তু খুব ভালো করে চেনা শিখেছিলাম যে কোনটা হচ্ছে আমাদের অ্যান্টিস্ট্যান্ট। আমরা কিন্তু জেনেছিলাম সেটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় অ্যান্টিস্ট্যান্ট বলা হয়। এবং আমরা এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এখানে যে রুলসটা আমরা জানছি সেটা হচ্ছে যে আমাদের রিলেটিভ প্রোনাউনের যে ভার্বটা যেটা হবে সে ভার্বটা সবসময় আমাদের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। অর্থাৎ এখানে দেখেন, খেয়াল করে, রিলেটিভ প্রোনাউন কোনটা? হু। তাহলে অ্যান্টিসিডেন্ট কোনটা হচ্ছে? অ্যান্টিসিডেন্টটা হচ্ছে স্টুডেন্টস। অর্থাৎ বলছে যে হু এর পরে যে ভার্বটা হবে সে ভার্বটা কিন্তু ডিসাইড করবে আমাদের অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। অ্যান্টিসিডেন্টটা যদি হয় এক্ষেত্রে যদি প্লুরাল তাহলে আমাদের ভার্বটা হয়ে যাবে কি? প্লুরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টিসিডেন্টটা যেহেতু দেওয়া আছে স্টুডেন্টস, যেটা হচ্ছে একটা প্লুরাল, তার মানে আমাদের ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা হয়ে যাবে প্লুরাল। এই জন্য ভার্বটা হয়ে যাচ্ছে কি? হ্যাভ। ওকে, এখন এই পুরো সেন্টেন্সটা থেকে আমাদেরকে যদি কেউ যদি বলে যে আচ্ছা এই পুরো সেন্টেন্সটা থেকে কোনটুকু ডিপেন্ডেন্ট ক্লজ সেটুকু খুঁজে বের করো, তাহলে আমরা জানি যে লেকচার 1 থেকেই আমরা জেনেছিলাম যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ সবসময় স্টার্ট হয় ক্লজ মার্কার দ্বারা। তার মানে আমরা বলতে পারি এখানে যে অংশটুকু আছে যে হু হ্যাভ উইথড্রন ফ্রম দিস ক্লাস দিস কোয়ার্টার, এই পুরো অংশটুকুই কিন্তু হচ্ছে আপনার কিন্তু একটা মনে করেন ডিপেন্ডেন্ট ক্লজ। এই পুরো অংশটুকু কি পাচ্ছি? এটা ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এই হু থেকে শুরু করে, হ্যাঁ, এই হু থেকে শুরু করে এই যে অংশটুকু যেটুকু আছে পুরোটাই কিন্তু আমরা কিন্তু পাচ্ছি, পুরোটাই কিন্তু আমরা পাচ্ছি এটা ডিপেন্ডেন্ট ক্লজ হিসাবে কিন্তু। এবং এখানে কি হয়ে যাচ্ছে? এখানে হ্যাভ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্সারটা। তার মানে আমরা যদি বুঝতে পারছি এই সেন্টেন্স থেকে সেটা হচ্ছে যে আমাদের, তার মানে আমাদের প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কোন? নাম্বার অফ স্টুডেন্টস ইজ অবলিকার অ্যাফেলিং। তাহলে আমরা তো এর আগের ক্লাসে জেনেছিলাম যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অনুযায়ী হবে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব। তার মানে এখানে প্রিন্সিপাল ক্লজের এই যে ফাইনাইট ভার্ব যেটা আছে, এই ফাইনাইট ভার্ব যেটা হবে সেটা ডিসাইড করবে কে? সেটা ডিসাইড করবে আমাদের প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কোনটুকু ছিল? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা ছিল দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্য নাম্বার অফ স্টুডেন্টস। এবং এর মধ্যে যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রথমে যে সাবজেক্ট আছে দ্য নাম্বার, সেটা হচ্ছে কিন্তু আমার কিন্তু মুখ্য সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? তার মানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে দ্য নাম্বার, এখানে এটা হচ্ছে সাবজেক্টের কাজ করছে। এবং দ্য নাম্বার যেহেতু সিঙ্গুলার তার মানে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কি? ইজ হয়ে যাচ্ছে কিন্তু আর কি, ঠিক আছে? কারণ আমরা কিন্তু এটাও জেনেছিলাম সেটা হচ্ছে যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কখনোই কি করতে পারে না? ভার্ব নির্ধারণ করতে কিন্তু পারে না। এই জন্য আপনি খেয়াল করে দেখেন এখানে যেটা অফ স্টুডেন্টস ছিল সেটা কিন্তু ভার্ব নির্ধারণ করলো না, নির্ধারণ করলো কোনটা? দ্য নাম্বার। দ্য নাম্বার যেহেতু সিঙ্গুলার তার মানে ভার্বটা হয়ে যাবে কোনটা? সিঙ্গুলার। তার মানে আমরা যদি পুরো এক্সাম্পলটাকে আমরা যদি সামারি যদি করি তাহলে আমরা বলতে পারি যে পুরো এক্সাম্পলটা আসলে দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যান্টিসিডেন্টের জন্য ভার্বটা প্লুরাল হওয়া, আর একটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজের ভার্ব নির্ধারণ করা। এক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে অ্যান্টিসিডেন্টটা যেহেতু প্লুরাল এই জন্য ভার্বটা হয়ে গেল প্লুরাল। আর প্রিন্সিপাল ক্লজের যেটা ভার্ব সেটা আমরা কি দেখে নির্ণয় করব? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট দেখে নির্ণয় করব। প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, দ্য নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার, এই জন্য আমাদের ভার্বটা হয়ে গেছে কি? সিঙ্গুলার। সেম টু সেম এক্সাম্পল আমরা পরেও কিন্তু খুঁজে পাচ্ছি। আমরা 2 নম্বরে যেটা করব, আমরা আমাদের পুরো প্রশ্নটাকে আরো ইজি করে তোলার জন্য আমরা কি করব? আমরা পুরো প্রশ্নটাকে প্রথমেই প্রিন্সিপাল ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজে কিন্তু ভাগ করে ফেলবো। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হুইচ ওয়াজ অবলিক ওয়্যার ডিসকাসড বাই দ্য প্যানেল, ঠিক আছে? এই অংশটুকু, ঠিক আছে, এই প্যানেল পর্যন্ত এই যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু হচ্ছে কিন্তু আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এই অংশটুকু কি? এই অংশটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে আমাদের প্রিন্সিপাল ক্লজ কোনটা হচ্ছে? বাকি অংশটুকু। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কোনটা? the set of propositions has oblique have published in the society journal. এখন আমরা যেটা করবো, আমরা আগে কি করব? এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে সেটাকে নির্ণয় করব। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে হ্যাজ বা হ্যাভ been published in the society journal, এই পুরোটা কিন্তু আপনার কিন্তু প্রিন্সিপাল ক্লজের কিন্তু অংশ। পুরোটা কিসের অংশ? প্রিন্সিপাল ক্লজের কিন্তু অংশ।
তার মানে প্রিন্সিপাল ক্লজের অংশ যেহেতু, তার মানে এখানে হ্যাভ নাকি হ্যাজ এটা কি কে ডিসাইড করবে? সেটা ডিসাইড করবে আমাদের প্রিন্সিপাল ক্লজে যে সাবজেক্ট আছে সেটা। আমাদের প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কোনটা? আমাদের প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে দা সেট। এই যে অংশটুকু আছে এই দা সেট, এটুকু হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট। যেহেতু দা সেট সিঙ্গুলার, তার মানে আমাদের ভার্বটা হয়ে যাবে কি সিঙ্গুলার, তাহলে এটা হয়ে যাচ্ছে কি অ্যান্সার হ্যাজ হয়ে যাচ্ছে। এখন আমরা ডিসাইড করব যে এখানে এই ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বটা কি হবে। আমরা জানি যে যেহেতু এটা একটা হুইচ, একটা রিলেটিভ প্রোনাউন, এবং এখানে অ্যান্টিসিডেন্টটা হচ্ছে কোনটা? প্রপোজিশনস। ওকে, আমরা জানি যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী সবসময় কি হয়? রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব হয় সেটা হয়ে যায়। যেহেতু অ্যান্টিসিডেন্টটা এখানে যেহেতু প্লুরাল, তার মানে আমাদের যেটা ভার্ব যেটা হবে সে ভার্বটা হয়ে যাবে কি প্লুরাল। তার মানে এখানে হয়ে যাবে কোনটা? ওয়্যার হয়ে যাবে, কারণ আমাদের অ্যান্টিসিডেন্টটা হচ্ছে কি প্রপোজিশনস, যেটা হচ্ছে প্লুরাল। তার মানে আমাদের ভার্বটাও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে কি দেখেন, দ্য সেট অফ প্রপোজিশনস হুইচ ওয়্যার ডিসকাসড বাই দ্য প্যানেল হ্যাজ বিন পাবলিশড ইন দ্য সোসাইটি জার্নাল। সো আমি যেটা সাজেস্ট যেটা আপনাদেরকে করছি সেটা হচ্ছে, আপনি যদি এভাবে যদি দুইটা ভাগে যদি ভাগ যদি করে নেন কোনটা প্রিন্সিপাল কোনটা ডিপেন্ডেন্ট, তাহলে আপনাদের পক্ষে কিন্তু সুবিধা হবে যাচাই করা যে ও আচ্ছা এটা তো প্রিন্সিপাল ক্লজের ভার্ব, তার মানে এটা তো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অনুযায়ী হবে। ও আচ্ছা এটা তো ডিপেন্ডেন্ট ক্লজের এটা হচ্ছে ভার্ব, তার মানে এই ক্ষেত্রে আমাকে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী নির্ধারণ করতে হবে। সো এইভাবে যদি দুই ভাগে যদি ভাগ করে নিয়ে যদি কাজটা যদি করা হয় না, তাহলে জিনিসটা কিন্তু অনেক 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 ইজি হয়ে যায়। আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিই অ্যান্টিসিডেন্ট রিলেটেড। দেখেন কি বলছে, বলছে যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং নোভেলস। ঠিক আছে, খেয়াল করে দেখেন, তার মানে এখানে দেখেন আমাদের কিন্তু রিলেটিভ প্রোনাউন হচ্ছে কোনটা? দ্যাট। দ্যাটের আগে খেয়াল করে দেখেন তো অ্যান্টিসিডেন্টটা কোনটা আছে? নোভেলস। নোভেলস যেহেতু প্লুরাল, তার মানে আমাদের ভার্বটা কি হয়ে যাবে? ভার্বটা হয়ে যাবে আমাদের প্লুরাল, এর জন্য হয়ে যাচ্ছে কোনটা? হ্যাভ হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, এখন খেয়াল করে যেটা দেখেন 4 আর 5 নাম্বার, এই দুটো একটু এক্সেপশনাল, এই দুটো একটু আপনাদেরকে আলাদা করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই যে দা ওয়ান আছে অথবা দা অনলি ওয়ান আছে, কি কি বললাম দেখেন, দা ওয়ান অথবা কি দা অনলি ওয়ান। এই দা ওয়ান আর দা অনলি ওয়ান এই দুটো শব্দ যদি থাকে, তাহলে সবসময় আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের অর্থাৎ আমাদের রিলেটিভ প্রোনাউনের পরে যেটা ভার্ব যেটা থাকবে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। কখন? যখন আমি দেখবো সেন্টেন্সে কি আছে? দা ওয়ান অথবা আছে কি দা অনলি ওয়ান। এখন কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি কি বললাম? দা ওয়ান আর দা অনলি ওয়ান। আমি কিন্তু ওয়ান অফ দার কিন্তু কথা বলিনি। ওয়ান অফ দা যখন বলছে তখন কিন্তু প্লুরালি হচ্ছে। কারণ কি খেয়াল করে দেখেন, আপনি অর্থ করলে বুঝতে পারবেন। আপনি যখন বলছেন যে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং নোভেলস, তার মানে কি এই একটার মধ্যে কিন্তু আরো অনেক কিন্তু ইন্টারেস্টিং নোভেল আছে, ঠিক আছে, যেগুলো কিন্তু এবছরে পাবলিশ হয়েছে। তার মানে অনেকগুলো নোভেল আছে, কিন্তু এখানে দ্যাট বলতে বোঝাচ্ছে অনেকগুলো নোভেল। দ্যাটস এখানে কিন্তু হ্যাভ হয়ে গেছে। কিন্তু আপনি যখন এখানে যখন বলছেন যে হি ইজ দ্য অন, বলছে কি দেখেন যে হি ইজ দ্য ওয়ান অফ দ্য স্টুডেন্টস হু হ্যাজ অবলিক হ্যাভ পাস দ্য এক্সাম, অর্থাৎ বলছে যে স্টুডেন্ট অনেক আছে কিন্তু হি ইজ দ্য ওয়ান মানে সেই একমাত্র ছেলে যে পরীক্ষায় পাশ করেছে। তার মানে কি এখানে হু বলতে ওই একটা মাত্র যে ছেলে পাশ করেছে তাকে ইন্ডিকেট করছে। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাদের এখানে ভার্বটা দিয়ে দিতে হবে সিঙ্গুলার। এই জন্য আপনাকে ভার্বটা কি দিয়ে দিতে হবে? সিঙ্গুলার দিয়ে দিতে হবে। তো এভাবে আপনি মনে রাখতে পারেন অর্থ দিয়ে। আবার আপনি এভাবে মনে রাখতে পারেন যে যদি কোনো সেন্টেন্সে দা ওয়ান থাকে অথবা দা অনলি ওয়ান থাকে, তাহলে কিন্তু আমাদের ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে কিন্তু। খেয়াল করে দেখেন ফর এক্সাম্পলটা কি বলছে, বলা হচ্ছে যে দিস ইজ দ্য অনলি ওয়ান অফ হিজ পোয়েমস দ্যাট ইজ অবলিকার ওয়ার্থ রিডিং। অর্থাৎ খেয়াল করে দেখেন বলছে কি যে তার কিন্তু অনেক পয়েম আছে কিন্তু সবগুলো পয়েম পড়ার যোগ্য না। বলছে দিস ইজ দ্য অনলি ওয়ান মানে এটা একমাত্র পয়েম। তার মানে এখানে দ্যাট বলতে কি বোঝাচ্ছে? ওই একটা মাত্র যে পয়েম আছে যেটা পড়ার যোগ্য সেটার কথা বোঝাচ্ছে, অর্থাৎ একটা মাত্র পয়েমের কথা বলছে। তার মানে কি? তার মানে এখানেও আপনার কিন্তু ভার্বটা হয়ে যাবে কি? ভার্বটা হয়ে যাবে কিন্তু আপনার কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে কিন্তু। সো আপনি এবার অর্থ করেও মনে রাখতে পারেন, আবার আপনি এভাবে মনে রাখতে পারেন যে দা ওয়ান অথবা দা অনলি ওয়ান যখন থাকবে তখন অবশ্যই আমার অ্যান্টিসিডেন্টের পরে যে হচ্ছে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। দুইভাবে আপনাকে বললাম, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে মনে রাখতে পারেন আর কি। এখন দেখেন, এখন আমরা এই রিলেটেড আরো দু একটা এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের বেসিকগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখেন, বলছে যে হান্না ইজ ওয়ান অফ দোজ পিপল হু লাইক টু রিড কমিক বুকস। খেয়াল করে দেখেন এক্ষেত্রে কিন্তু বলছে ওয়ান অফ দা। আমরা এক্সেপশনে কি পড়েছিলাম? আমরা এক্সেপশনে পড়েছিলাম দা ওয়ান অথবা দা অনলি ওয়ান। এখানে তো দা ওয়ানও নাই দা অনলি ওয়ানও নাই। তার মানে কি এক্ষেত্রে নর্মাল রুলস অনুযায়ী আমরা করব, তার মানে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী করব। অ্যান্টিসিডেন্টটা যেহেতু এক্ষেত্রে যেহেতু আপনার যেহেতু দেওয়া আছে প্লুরাল, তার মানে আপনার ভার্বটা হয়ে যাবে কি প্লুরাল। আমরা জানি যে একটা প্লুরাল ভার্বের সাথে কখনো কি যুক্ত হয় না? এস অথবা ইএস যুক্ত হয় না।
এই জন্য খেয়াল করে দেখেন আমাদের এই অ্যান্টিসেন্টের সাথে মিল রেখে হয়ে গেছে লাইক হয়ে গেছে, অর্থাৎ হান্না ইজ ওয়ান অফ দোজ পিপল হু লাইক টু রিড কমিক বুকস। পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে, বলছে যে হান্না ইজ দ্য অনলি ওয়ান। দেখেছেন এখানে কিন্তু এক্সেপশনটা চলে এসেছে, দ্য অনলি ওয়ান কিন্তু চলে এসেছে। আপনি যখনই দেখবেন দ্য অনলি ওয়ান তখনই আমরা কিন্তু জানি যে আমাদের এই ভার্বটা সবসময় কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। কেননা এখানে হু বলতে সব মানুষকে বুঝায়নি, ওই একটা মাত্র মানুষকে বুঝিয়েছে, অর্থাৎ হান্নাকে বুঝিয়েছে যে হচ্ছে কমিক বই পড়তে পছন্দ করে। ওকে, সো আমরা তো এটা আগে ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এক্ষেত্রে আসলে দ্য অনলি ওয়ান বলতে বা হু বলতে বোঝাচ্ছে একজন মাত্র ব্যক্তি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অর্থাৎ এখানে যেটা আছে পিপল নামে যে অ্যান্টিসিডেন্টটা আছে সেটা কিন্তু আপনার কিন্তু হুটাকে কিন্তু ফলো করছে না, অর্থাৎ হু বলতে কিন্তু আপনার পিপলকে বোঝাচ্ছে না, বরং বোঝাচ্ছে ওই একটা মাত্র মানুষকে যে হচ্ছে আপনার কমিক বই পড়তে পছন্দ করে, অর্থাৎ হুটা কিন্তু হান্নাকে ইন্ডিকেট করছে, একটা মাত্র ব্যক্তিকে বোঝাচ্ছে। এই জন্য আমাদের ভার্বটা হয়ে গেছে কি সিঙ্গুলার। আর আমরা জানি যে সিঙ্গুলার ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস হয়। সো আমরা এটা অর্থ করে বললাম। আর আগের স্লাইডে আপনাকে যেমনটা আমি বললাম, যখনই আপনি দেখবেন যে সেন্টেন্সের মধ্যে দা ওয়ান আছে অথবা দা অনলি ওয়ান আছে, তখন অবশ্যই আপনার ভার্বটা কি দিয়ে দিতে হবে, সিঙ্গুলার দিয়ে দিতে হবে। ডাজন্ট ম্যাটার যে আপনার হচ্ছে যেটা অ্যান্টিসিডেন্ট আছে সেটা প্লুরাল নাকি সিঙ্গুলার, অবশ্যই আপনাকে তখন কি করতে হবে, সিঙ্গুলার দিতে হবে যদি দা ওয়ান অথবা দা অনলি ওয়ান থাকে। এরপরে আমরা যেটা করতে পারি, এখানে আরো কিছু এক্সাম্পল আছে সেগুলো আমরা দেখে নিতে পারি। সেটা হচ্ছে যে নতুন কোন রুলস এর ক্ষেত্রে কি হতে পারে, অর্থাৎ এটা তো না হয় আমরা যেটুকু দেখলাম সেটা গেল রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, কিন্তু রিলেটিভ প্রোনাউনের বাইরে আরো তো কিছু প্রোনাউন আছে, তো সেইগুলো নিয়ে যদি প্রশ্ন যদি আসে তাহলে কি টাইপের আর কি রুলস হবে সেটা আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে যে নেদারের পরে যদি অর থাকে অথবা নাইদারের পরে যদি নর থাকে অথবা নট অনলি পরে যদি বাট অলসো থাকে, অথবা শুধু যদি অর কিংবা নর দ্বারা যদি দুটো সাবজেক্ট যদি যুক্ত যদি হয়, তাহলে আমাদের যে ভার্ব, তাহলে সেই ভার্বটা কি করবে, সবচেয়ে ক্লোজেস্ট যে সাবজেক্ট আছে তার সাথে অ্যাগ্রি করবে, অর্থাৎ ক্লোজেস্ট যে সাবজেক্ট থাকবে সেটা যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, এবং সেটা যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা হয়ে যাবে কি, প্লুরাল। এই পুরো রুলস যেটা আছে, পুরো রুলসটাকে আমি যদি সামারি যদি আপনাকে যদি করে যদি বলি, তাহলে এর উত্তরটা এরকম টাইপের হচ্ছে যে যখনই আমি দেখবো যে একটা সেন্টেন্সের মধ্যে আইদার ওয়ার আছে অথবা নাইদার নর আছে অথবা নট অনলি বাট অলসো আছে, অথবা আমি যদি কখনো যদি দেখি যে অর অথবা নর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ভার্ব কোথায় আছে, আমাকে দেখতে হবে কি ভার্বটা কোথায় আছে, এবং এই ভার্বের সবচেয়ে কাছের যেটা সাবজেক্ট সেটা অনুযায়ী কি করতে হবে, এই ভার্বটা কিন্তু আমাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু দুইটা সাবজেক্ট থাকবে, একটা দেখবেন যে ভার্বের কাছে একটু ভার্ব থেকে একটু দূরে, আমাকে দেখতে হবে যে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা, ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট যেটা সেটাই হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু আর কি, ঠিক আছে, সেটা অনুযায়ী কিন্তু আমাকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে ভার্ব যেটা আছে এই ভার্বটা কিন্তু আপনার মনে করেন এটা শুরুতেও বসতে পারে, সাবজেক্টের আগেও বসতে পারে, আমরা এগুলো এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এমনি খালি শুনে রাখেন যে এই ভার্বটা কিন্তু সাবজেক্টের আগেও বসতে পারে, পরেও বসতে পারে, ডাজন্ট ম্যাটার যে ভার্বটা আগে বসেছে নাকি পরে বসেছে। আপনার খালি যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে দেখা যে ওই ভার্বের সবচেয়ে নিকটবর্তী সাবজেক্ট কোনটা, ওই নিকটবর্তী সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, ওই নিকটবর্তী সাবজেক্টটা যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা হয়ে যাবে কি, প্লুরাল। যেরকম আপনি খেয়াল করে দেখেন এখানে কি বলছে যে নাইদার দ্য ডিরেক্টর নট দ্য অ্যাক্টরস আর ফলোইং দ্য লাইনস ক্লোজলি। ঠিক আছে, বলছে কি দেখেন যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভার্বটা হচ্ছে কিন্তু আর। এখন খেয়াল করে দেখেন সাবজেক্ট ছিল দুটো, একটা ছিল ডিরেক্টর আর একটা ছিল কি দ্য অ্যাক্টরস। তাহলে আপনি দেখেন তো এই আর যে ভার্বটা আছে সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা, অবশ্যই সবচেয়ে কাছের সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টরসটা। অ্যাক্টরস যেহেতু প্লুরাল তার মানে আমাদের ভার্বটা হয়ে যাবে কি, প্লুরাল। ঠিক একইভাবে যদি আমরা যদি এভাবে উদাহরণটা যদি দেখি যে নাইদার দ্য অ্যাক্টরস নট দ্য ডিরেক্টর ইজ ফলোইং দ্য লাইনস ক্লোজলি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের ভার্ব কোনটা, ভার্বটাকে খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ভার্বটা হচ্ছে ইজ। এখন যদি দেখি যে এই যে এই ইজের সবচেয়ে সাবজেক্ট কোনটা, অ্যাক্টরস নাকি ডিরেক্টরস, তাহলে অবশ্যই আপনি এগ্রি করবেন যে সবচেয়ে কাছের সাবজেক্ট হচ্ছে ইজের হচ্ছে ডিরেক্টর। তার মানে কি যেহেতু ডিরেক্টর যেহেতু সিঙ্গুলার এই জন্য এক্ষেত্রে কিন্তু কি হয়ে গেছিল, ইজ হয়ে গেছিল আর কি। আমরা এবার কিছু এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বলছে কি দেখেন যে নাইদার জন নর হিজ ফ্রেন্ডস ইজ অবলিকার গোয়িং টু দ্য বিচ টুডে। আপনি খালি দেখেন যে এই যে ভার্ব যে দেওয়া যে আছে, এই ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা, সবচেয়ে কাছের সাবজেক্ট কি জন নাকি সবচেয়ে কাছের সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ডস।
ঠিকই ধরেছেন আপনি, সবচেয়ে কাছের সাবজেক্টটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। তার মানে হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, তার মানে কি, তার মানে আমাদের ভার্বটা হয়ে যাবে কি, প্লুরাল হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি খেয়াল করে দেখেন পরের এক্সাম্পলে, এখানে দেখেন ভার্বটা কিন্তু আগে বসেছে, এই জন্য আপনি কিন্তু আপনাকে তখন বলে নিয়েছিলাম যে ভার্বটা সেন্টেন্সের আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে, ডাজন্ট ম্যাটার, আপনাকে এগুলো নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি খালি দেখবেন যে এই ইজ বা আর এর সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা। আপনি দেখেন যে ইজ বা আর এর সবচেয়ে কাছের সাবজেক্ট কি রহিম নাকি হিজ ফ্রেন্ডস। অবশ্যই ইজ বা আর এর সবচেয়ে কাছের সাবজেক্টটা হচ্ছে রহিম, কিন্তু কে হচ্ছে রহিম। তো রহিম যেহেতু সিঙ্গুলার, তার মানে কি আমাদের ভার্বটা হয়ে যাবে কি, সিঙ্গুলার হয়ে যাবে। সো এটা আমরা বললাম যে আইদার ওয়ান নাইদার নন নট অনলি বাট অলসো থাকলে আমাকে জাস্ট খালি জাস্টিফাই করতে হবে যে ভার্বের সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা। ভার্বের যেটা কাছে যেটা সাবজেক্ট সেটা যদি হয় সিঙ্গুলার, ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। কাছের সাবজেক্ট যদি হয় আপনার প্লুরাল, তাহলে ভার্বটা হয়ে যাবে কি, প্লুরাল হয়ে যাবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই যে আমরা যে আইদার ওর নাইদার নট যেটা করলাম সেটা কখন ছিল, যখন ছিল আইদারের পরে অর ছিল, যখন নাইদারের পরে নট ছিল, যখন নট অনলির পরে কি ছিল, বাট অলসো ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধু যদি থাকে আইদার, অর্থাৎ আইদারের পরে যদি অর না থাকে, শুধু যদি থাকে নাইদার, অর্থাৎ নাইদারের পরে যদি নর না থাকে, অথবা ইচ থাকে, অথবা এভরি থাকে, তাহলে ভার্বটা কি হয়ে যাবে দেখেন, তাহলে অবশ্যই আমাদের যে ভার্ব থাকবে সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। সবসময় ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। অর্থাৎ আমরা এভাবে রুলসটা মুখস্থ করবো যে শুধু আইদার থাকলে, শুধু নাইদার থাকলে, অথবা ইচ অথবা এভরি থাকলে ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। যেরকম খেয়াল করে দেখেন কি বলছে যে নাইদার অফ দেম, তাহলে লক্ষ্য করে দেখেন এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, অফ দেম, এবং তাহলে প্রধান সাবজেক্ট কোনটা হচ্ছে নাইদার। এখন তো খেয়াল করে এখানে কি নাইদারের পরে নর আছে না, তার মানে কি শুধু নাইদার। তো আমরা তো জানি যে নাইদার যদি একা থাকে, আইদার যদি একা থাকে, তাহলে ভার্বটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। তার মানে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, হ্যাজ। পরেরটা আপনি খেয়াল করে দেখেন, এটা একটু এক্সেপশনাল এক্সাম্পল। আপনি যে আগের লেকচারটা যে পড়েছেন এই এক্সাম্পলটা করলেই কিন্তু আপনি কিন্তু তার টের পেয়ে যাবেন যে আপনি কি আদৌ কিছু শিখতে পেরেছেন কি পারেননি। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বলেছিলাম আগের লেকচারে যে কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু ডিটারমাইনার আছে যেগুলো কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের আগে বসে, এবং সেক্ষেত্রে তারা যখন সাবজেক্টে যখন কাজ করে তখন কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ অনুযায়ী কিন্তু আমাকে কি করতে হবে, ভার্ব নির্ধারণ করতে হবে। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে যে শুরুতে যে সাবজেক্ট আছে নান, এই নানটা কিন্তু কি করেছে, একটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজের সাথে বসেছে। তার মানে এখানে আমাদের ভার্বটা কে ডিসাইড করবে, তার মানে আমাদের এখানে ভার্বটা ডিসাইড করবে হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ এখানে যে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আছে অফ দ্য ডগস, সেটা কিন্তু ডিসাইড করবে আমাদের এই ভার্বটা কি হবে। নান কিন্তু করতে পারবে না, কারণ আমরা আগের লেকচারে পড়েছিলাম যে নান হচ্ছে এমন একটা ডিটারমাইনার যেটা প্লুরাল কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের আগে বসতে পারে। তাহলে এখানে যেহেতু দেখতে পাচ্ছি প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু আছে ডগস অর্থাৎ প্লুরাল, তাহলে ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল। আর আমরা এটা খুব ভালো করেই জানি যে এটা প্লুরাল ভার্বের সাথে কখনোই কি হয় না, এস বা ইয়েস কিন্তু যুক্ত হয় না। কিন্তু যদি শুধু নান থাকে, যদি নানের পরে যদি কোনো প্রিপোজিশনাল ফ্রেজ না যুক্ত থাকে, শুধু যদি নান থাকে, তাহলে মনে রাখতে হবে আমাদের ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। অর্থাৎ আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে যখন আপনি দেখবেন যে নান শুধু একা, নানের সাথে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ নাই, কিচ্ছু নাই, তখন কিন্তু ভার্বটা হয়ে যাবে কি, সিঙ্গুলার। কিন্তু নানের সাথে যদি আপনি দেখেন যে কোনো প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বটা নির্ধারণ করবে কিন্তু আমাদের যে প্রিপোজিশনাল ফ্রেজটা থাকবে সেটা কিন্তু নির্ধারণ করবে আর কি। এবং খেয়াল করে দেখেন এরপর আরো কিছু এক্সাম্পল আছে, যেরকম ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। অনেকে মনে করে কি এখানে তো অ্যান্ড আছে, আবার ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, তার মানে কি এখানে মনে ভার্বটা মানে কি হয়ে যাবে, প্লুরাল। বাট না, এমনটা ভাবার কিন্তু কোনো উপায় নাই। আপনি মনে রাখবেন যখনই কোনো সেন্টেন্সে ইচ আছে, ইচ থাকা মানে কি ভার্বটা সিঙ্গুলার হয়ে যাওয়া। এখানে এভাবে যদি থাকে ইচ বয়, ইচ গার্ল অ্যান্ড ইচ ওম্যান অ্যান্ড ইচ মেন, যতই অ্যান্ড থাকুক না কেন, ইচ থাকা মানে কি মনে রাখবেন ভার্বটা কি হয়ে যাওয়া, সিঙ্গুলার হয়ে যাওয়া। ওকে, তাহলে আমরা যদি একটু লক্ষ্য যদি করি তাহলে দেখতে পাচ্ছি কি, দেখেন যে আইদার অথবা নাইদার, এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি যে মোট দুটো মানুষের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে বা দুটি দলের মধ্যে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে। কিন্তু যখন নান বলা হচ্ছে তখন কিন্তু বলছে দেখেন মোর দেন টু পিপল কনসার্ন, অর্থাৎ এখানে কিন্তু দুয়ের অধিক মানুষের সাথে কোনো কিছু তুলনা বা কোনো কিছু এক্সপ্রেস করার ক্ষেত্রে কিন্তু নান ব্যবহার করছি আমরা। ইচ কখন ব্যবহার করছি, ইচটা ন্যাচারালি দুটো বস্তুর ক্ষেত্রে, দুটো বস্তুর কম্পারিজন করার ক্ষেত্রে বা দুটো বস্তুর সম্পর্কে কোনো কিছু বলার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর এভরিটা কি, এভরিটা আসলে আমরা ফ্রিকোয়েন্সি বোঝাতে কিন্তু ইউজ করে থাকি। অর্থাৎ বলতে পারি যে টু সে হাউ অফেন সামথিং হ্যাপেন্স, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বোঝাতে আমরা কি ইউজ করি, এভরিটা কিন্তু ইউজ করে থাকি।
এখন আমরা একটু জেনে নিব ইনডিফিনিট প্রোনাউনগুলো সম্পর্কে আর কি, ঠিক আছে। আমরা কিন্তু লেকচারে হচ্ছে যেটা পড়েছিলাম প্রোনাউনে, সেখানে কিন্তু খুব জেনে নিয়েছিলাম খুব ভালোভাবে যে কোন প্রোনাউনগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউনগুলো দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না তাকে কিন্তু বেসিক্যালি বলা হয় কি ইনডিফিনিট প্রোনাউন। তো ইনডিফিনিট প্রোনাউনগুলো একটা লিস্ট, ব্যাপক বড় একটা লিস্ট এখানে দেওয়া আছে একদম ক্লিয়ার করে, এবং এই লিস্টগুলো যদি কারো যদি আপনার মনে রাখতে যদি সমস্যা যদি হয়, প্রবলেম যদি ফেস যদি করেন, তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু শর্টকাটটা কিন্তু দেওয়া আছে। শর্টকাটটা কি দেখেন, আমরা বলেছি শুরুতে যদি নো বসে অথবা এভরি যদি বসে অথবা সাম যদি বসে অথবা এনি যদি বসে, অর্থাৎ শুরুতে ধরেন নো আছে অথবা এভরি আছে অথবা সাম আছে অথবা এনি আছে, এবং এদের পরে আপনি যদি বডি যোগ করেন অথবা থিং যোগ করেন অথবা অন যোগ করেন, যেটাই যোগ করেন না কেন, সব সময় আমাদের ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। সবসময় আমাদের ভার্বটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। এখন আমি একটু আগে যে কথাটা বললাম যে নোর সাথে বডি যোগ করা, আমরা তো বুঝতে পারিনি, তাহলে আমি একটু বুঝিয়ে বলে আপনাদেরকে একটু শুনে নেন। আমরা যদি নোর সাথে যদি এই তিনটে শব্দ যুক্ত করি, তাহলে দেখা যাচ্ছে কি হচ্ছে দেখেন, নো বডি, নাথিং, নো ওয়ান। আবার এভরির সাথে যুক্ত করলে কি হচ্ছে দেখেন, এভরিবডি, এভরিথিং, এভরিওয়ান। সামের সাথে যুক্ত হলে কি হচ্ছে দেখেন, সামবডি, সামথিং, সামওয়ান। এনির সাথে যোগ করলে কি হচ্ছে, এনিবডি, এনিথিং, এনিওয়ান। তো এটা কিন্তু অনেকটা কিন্তু দেখা যাচ্ছে কি একদম ছন্দ আকারে কিন্তু আমরা বলে ফেলতে পারছি যে যেটাই হোক না কেন, এনিবডি হোক, সামবডি হোক, সামথিং হোক, নো ওয়ান হোক অথবা এনিওয়ান হোক, যেটা হোক না কেন, আমাদের সবসময় যে ভার্বটা যেটা হবে সেটা কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে আর কি। আমরা এখানে একটু এক্সাম্পল দেখি, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদেরকে যখন বলা হবে যে সামথিং, যখন বলা হবে কি সামথিং যখনই আপনার বলা যখন হবে, তখনই মনে রাখতে হবে কি এটা কিন্তু একটা কি ইনডিফিনিট প্রোনাউন, তার মানে আমাদের ভার্বটা অবশ্যই কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। কিন্তু যখন বলবে সাম থিংস, অর্থাৎ সাম আলাদা, থিংস আলাদা, তখন কিন্তু এখানে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন না, এখানে বোঝা যাচ্ছে যে কিছু জিনিস। অনেকে কিন্তু ভাবতে পারে এটা মনে হয় স্পেলিং মিস্টেক বা এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক, বাট না, পরীক্ষা হলে যদি এভাবে যদি এক্সাম্পল যদি আসে সামথিং, সাম আলাদা, থিংস আলাদা, তাহলে বুঝবেন এখানে কিন্তু কিছু জিনিস বোঝাচ্ছে, তার মানে কি প্লুরাল হয়ে যাচ্ছে, আমাদের সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। আর সাবজেক্টে যেহেতু প্লুরাল, এর জন্য ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, অর্থাৎ হয়ে যাচ্ছে কি দেখেন, সাম থিংস আর মিসিং। ওকে, এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে একটু জেনে নিব, যেগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু প্রায়ই কিন্তু চলে আসে। বিশেষ করে যখনই আমরা দেখি আমাদের পরীক্ষার মধ্যে দা নাম্বার অফ নিয়ে প্রশ্ন হয়েছে অথবা এ নাম্বার অফ নিয়ে প্রশ্ন হয়েছে, তখনই কিন্তু আমরা কিন্তু এ নাম্বার অফ আর দা নাম্বার অফের যে রুলস গুলো আছে সেগুলো কিন্তু গুলিয়ে ফেলি, আমরা কিন্তু প্রায় কিন্তু ভুল করে ফেলি কিন্তু প্রশ্নগুলো। সো আজকে আমরা চেষ্টা করবো এই পুরো কনসেপ্টটা যেন খুব ভালোভাবে যেন আমাদের জন্য ক্লিয়ার যেন হয়ে যায়। কি বলছে দেখেন, বলছে যখনই আপনি দেখবেন যে দা নাম্বার অফ হয়েছে, এই দা নাম্বার অফ এর পরে বসে কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউন, কিন্তু দা নাম্বার অফ এর পরে আমাদের ভার্বটা হয়ে যায় কি সিঙ্গুলার, আর এ নাম্বার অফ এর পরে অথবা মেনি এটার পরে হয়ে যায় আপনার প্লুরাল ভার্ব। অর্থাৎ আপনি এভাবে মনে রাখতে পারেন, দা নাম্বার অফ থাকলে ভার্বটা হয়ে যায় আপনার সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার অফ এর পরে ভার্বটা হয়ে যায় কি প্লুরাল। পরীক্ষা হলে ন্যাচারালি কিন্তু আপনি দেখবেন যে এ নাম্বার অফ এটা কিন্তু বেশি কিন্তু দেয়, ওই জন্য এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। ওকে, সো মনে রাখবেন যে এ নাম্বার অফ এটার পরে কিন্তু প্লুরাল ভার্ব কিন্তু হয়ে যায়। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে দা নাম্বার অফ এবং এ নাম্বার অফ এই দুটোর পরে কিন্তু আমাদের কিন্তু ব্যবহৃত হচ্ছে প্লুরাল নাউন। দা নাম্বার অফ এর পরেও হচ্ছে প্লুরাল নাউন, যেরকম আমরা বলতে পারি দা নাম্বার অফ বয়েজ। আবার আপনি খেয়াল করে দেখেন এ নাম্বার অফ এর পরেও কিন্তু হচ্ছে প্লুরাল নাউন, আমরা কিন্তু বলতে পারি এ নাম্বার অফ বয়েজ। অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু হচ্ছে কিন্তু আপনার প্লুরাল কাউন্টেবল নাউন, কিন্তু দা নাম্বার অফ এর পরে আপনার যেটা ভার্ব, সে ভার্বটা হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার অফ এর পরে আমাদের যেটা ভার্ব সেটা হয়ে যাচ্ছে কি, সেটা হয়ে যাচ্ছে কিন্তু আপনার প্লুরাল। এটা কিন্তু একটা পার্থক্য। এখন যেটা অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে মে নিয়ে। আপনি যখন দেখবেন মে নিয়ে এটা একটা সাবজেক্ট হিসেবে বসেছে, তখন মনে রাখবেন মে নিয়ের পরে অবশ্যই হয়ে যাবে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যেরকম আপনি বলতে পারেন মে নিয়ে বয়, মে নিয়ে গার্ল, মে নিয়ে বুক, মে নিয়ে পেন, এবং যেহেতু মে নিয়ের পরে যেহেতু সিঙ্গুলার কাউন্টেবল নাউন হচ্ছে, এজন্য এদের পরে আমাদের ভার্বটাও কি হয়ে যাবে, সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে। এরকম এক্সাম্পল আমরা দেখতে পারি কি, এক্সাম্পল দেখতে পারি যে মেনি এ চাইল্ড, দেখেছেন এখানে মেনি এর পরে কিন্তু চাইল্ড হয়েছে কিন্তু সিঙ্গুলার, এখানে কিন্তু দেখেন চিলড্রেন বলেনি, কি বলা হয়েছে, চাইল্ড বলা হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করা হয়েছে, এবং আমাদের ভার্বটাও কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। এজন্য বলা হয়েছে কি দেখেন ড্রিমস বলা হয়েছে, কারণ আমরা জানি যে একটা সিঙ্গুলার ভার্বের সাথে সবসময় এস বা এস যুক্ত হয়।
আমরা আরো যদি কিছু এক্সাম্পল দেখে নিই তাহলে একটু দেখতে পারবো কি বলছে দেখেন, বলছে যে এ নাম্বার অফ বয়েজ ওয়াজ অবলিক ওয়্যার প্রেজেন্ট হিয়ার। তাহলে আমরা তো জানি যে এ নাম্বার অফ যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ভার্বটা কি হয়ে যাবে, আমাদের ভার্বটা হয়ে যাবে প্লুরাল। কারণ এখানে অ্যান্সারটা কোনটা হয়ে যাচ্ছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে ওয়্যার। কিন্তু যদি থাকে দা নাম্বার অফ, এই দা নাম্বার অফ যদি থাকে তাহলে আমরা জানি ভার্বটা সবসময় কি হয়ে যায়, দেখেন তো ভার্বটা সবসময় দা নাম্বার অফ থাকলে কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। এই জন্য খেয়াল করে দেখেন দা নাম্বার অফ বয়েজ, তাহলে এখানে হচ্ছে কোনটা, ওয়াজ, বলছে দেখেন বিকামিং বোর্ড। ওকে, তার মানে হচ্ছে কি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ বিকামিং বোর্ড। তার মানে কি, তার মানে আমরা বলতে যেটা পারছি যেটা, সেটা হচ্ছে যে যখনই দেখবো এ নাম্বার অফ তখন হয়ে যাচ্ছে আপনার প্লুরাল ভার্ব, যখনই দেখছি দ্য নাম্বার অফ তখন হয়ে যাচ্ছে কিন্তু সিঙ্গুলার ভার্ব। আর মেনি এর ক্ষেত্রে আমাদের কাউন্টেবল নাউনটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে অ্যান্সারটা কি হচ্ছে দেখেন, মেনি এর পর আমরা কি জানি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তারপর হচ্ছে কোনটা, মেনি এ স্টুডেন্ট। আবার আমরা জানি কি যে মেনি এর পরে আমাদের যে ভার্ব হবে সেই ভার্বটা কি হয়ে যাবে দেখেন তো, সিঙ্গুলার হয়ে যাবে। তার মানে এখানে অ্যান্সারটা কোনটা হচ্ছে, হ্যাজ, অর্থাৎ অ্যান্সারটা কি হচ্ছে, মেনি এ স্টুডেন্ট হ্যাজ পার্টিসিপেটেড ইন দা প্রোগ্রাম। এখন আমরা যদি একটু ভালো করে দেখি, এটা আমরা অনেকেই জানি, তারপর একটু দেখি না আমরা দেখেন কি বলছে। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভ, যে কোনো অ্যাডজেক্টিভের আগে যদি আমরা দা ইউজ করি, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারটা যদি আমাদের গঠিত হয়ে যায় দা প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে সেটা কিন্তু আপনার কিন্তু প্লুরাল সাবজেক্টের কিন্তু কাজ করে। কিসের কাজ করে, প্লুরাল সাবজেক্টের কাজ করে। যেরকম আপনি যদি বলেন যে হচ্ছে রিচ, রিচটাকে এটা একটা অ্যাডজেক্টিভ, রিচ মানে আপনি বলতে পারেন যে ধনী, কিন্তু আপনি যখন বলছেন দা রিচ তখন এটা কিন্তু ধনী না, তখন এটা বোঝাচ্ছে কি পুরো ধনী সম্প্রদায়কে, অর্থাৎ পুরো ধনী যে জাতিটা আছে বা ধনী সম্প্রদায়, ধনী গোত্রের যে লোকগুলো আছে তাদেরকে কিন্তু বোঝাচ্ছে, অর্থাৎ সেটা কিন্তু একটা প্লুরাল হয়ে যাচ্ছে, অর্থাৎ সাবজেক্টটা কি হয়ে যাচ্ছে, প্লুরাল। তার মানে আমরা বুঝতে পারছি এখানে দা রিচ এটা কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট, তার মানে কি আমাদের ভার্বটা হয়ে যাবে কি, প্লুরাল। এবং আমরা জানি যে এটা প্লুরাল ভার্বের সাথে কখনো কি যুক্ত হয় না, এস বা এস যুক্ত হয় না। তার মানে এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনটা, দ্য রিচ গেট রিচার। পরেরটা আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো, পরেরটা আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কি বলছে দেখেন, দ্য পোর। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে দ্য পোর বলতে বোঝাচ্ছে পুরো গরিব যে গোত্রের যে লোকগুলো আছে, দারিদ্র পীড়িত যে মানুষগুলো আছে তাদের গোত্রকে কিন্তু বোঝাচ্ছে। তার মানে দ্য পোরটা কিন্তু এখানে কিন্তু একটা প্লুরাল সাবজেক্ট। তার মানে কি আমাদের ভার্বটা হয়ে যাবে কি, প্লুরাল, এবং প্লুরালের সাথে কখনো কি যুক্ত হয় না, এস বা এস যুক্ত হয় না। তাহলে হচ্ছে কোনটা, দ্য পোর ফেস মেনি হার্ডশিপস। এরপরে আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আরো কিছু আপনার হচ্ছে এক্সাম্পল আমরা দেখতে পাই, আরো কিছু মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, সেটা হচ্ছে দেয়ার রিলেটেড। আমরা হেয়ার আর দেয়ার রুলসটা কিন্তু আমরা কিন্তু আপনার শুরুর কিছু লেকচার দিকে কিন্তু আমরা দেখেছিলাম, তারপর আমরা এখানে আর একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবো আর কি। বলা হচ্ছে কি দেখেন, বলা যেটা হচ্ছে সেটা হচ্ছে হেয়ার আর দেয়ার যখন থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু কি বলছে দেখেন, আমাদের যেটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাকে কিন্তু কি করতে হবে, ভার্ব নির্ধারণ করতে হবে। অনেকে যেটা মনে করে সেটা হচ্ছে কি যে হেয়ার এবং দেয়ার এটা হচ্ছে সাবজেক্ট, বাট এমনটা কিন্তু মোটেও কিন্তু ভাবার কিন্তু কোনো সুযোগ কিন্তু নাই। হেয়ার আর দেয়ার এই দুটো কিন্তু আপনার কিন্তু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসেবে কিন্তু কাজ করে কিন্তু, অর্থাৎ খেয়াল করে যেটা দেখেন যেটা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সাবজেক্টে কিন্তু কি, সাবজেক্টে কিন্তু আমাদের পরে বসে। আবার আমরা যখন ইনভার্সনে যখন লেকচারগুলো যখন করেছিলাম তখন কিন্তু আমরা এটাও জেনেছিলাম যে ইনভার্সনের ক্ষেত্রে কিন্তু হেয়ার আর দেয়ার থাকলে কিন্তু ইনভার্সন হয়ে যায়, এবং সেক্ষেত্রে হেয়ার আর দেয়ার পরে হয় একটা ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং অথবা অন্য কোনো ভার্ব, এবং তারপর হয় কি সাবজেক্ট। তো আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝতে গেলে কিন্তু ইনভার্সনে যে লেকচার যেটা আছে সেটা একটু আমরা করে আসি না তাহলে বুঝতে কিন্তু খুব সহজ হয়, বাট কেউ যদি ইনভার্সনের লেকচারটা নাও করে থাকে তারপরেও কিন্তু বোঝাটা খুব সহজ। কিভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দেখেন, এখানে যে এক্সাম্পলটা আছে হেয়ার ইজ অবলিক আর মাই কিজ, আপনি যখন এই টাইপের প্রশ্ন যখন দেখবেন তখন আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সবার আগে খুঁজে বের করবেন যে আমাদের সাবজেক্টটা কোনটা। আপনি বুঝতে পারছেন যে হেয়ারটা কোনো সাবজেক্ট না, ইজ বা আরো কোনো সাবজেক্ট না, তার মানে আমাদের সাবজেক্টটা হচ্ছে কোনটা, মাই কিজ। ঠিক আছে, মাই কিজ এটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু সাবজেক্ট। যেহেতু মাই কিজ এটা যেহেতু সাবজেক্ট, তার মানে এখানে ভার্বটা কি হবে সেটা কিন্তু ডিসাইড কিন্তু করবে হচ্ছে আপনার মাই কিজ, অর্থাৎ ইজ হবে নাকি আর হবে সেটাকে ডিসাইড করবে মাই কিজ, এই যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু ডিসাইড করবে। তাহলে এখন দেখেন তো কি দেওয়া আছে সাবজেক্টে, মাই কিজ, কি নাকি কি, কিজ, কিজ দেওয়া আছে কিন্তু, তার মানে সাবজেক্টটা যেহেতু এখানে যেহেতু প্লুরাল তার মানে কি আমাদের ভার্বটা হবে কি, প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব কোনটা, প্লুরাল ভার্ব হচ্ছে আর, তার মানে অ্যানসারটা কোনটা হয়ে যাচ্ছে, আর। আর আরের সাথে কিন্তু মাই কিজ এই সাবজেক্টে কিন্তু একটা সামঞ্জস্যতা হচ্ছে, এটাও প্লুরাল এটাও প্লুরাল।
পরেরটা খেয়াল করে দেখেন কি বলছে, বলা হচ্ছে যে দেয়ার ইজ অবলিক আর এ কার আউটসাইড। তাহলে সাবজেক্টটা কোনটা হচ্ছে এ কার, তার মানে সাবজেক্টটা কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে হচ্ছে কি দেখেন দেয়ার ইজ এ কার আউটসাইড। আর সত্যি বলতে গেলে এক্সাম্পল গুলো অনেক ইজি। যেরকম আপনাকে যদি বলা যদি হয়, দেখেন তো আপনি কি বলেন, আপনি বলেন যে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। আপনি বলেন কি দেয়ার ইজ এ পেন, এ পেন যেহেতু সিঙ্গুলার এই জন্য আপনি বলছেন কি ইজ। আপনি কখনো কি বলেন যে দেয়ার আর এ পেন অন দ্য টেবিল, না, কখনো বলেন না। আবার আপনি লক্ষ্য করে দেখেন, আপনি বলেন কি বলেন যে দেয়ার আর সাম বয়েজ প্লেইং অন দ্য ফিল্ড। দেয়ার আর সাম বয়েজ, সাম বয়েজ এর জন্য আপনি কি বলেন আর বলেন। আপনি কখনো কি বলেন যে দেয়ার ইজ সাম বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, না, কখনো বলেন না। সো আমরা এই কথাটাই বললাম যে এখানে এই হেয়ার আর দেয়ার পরে পরবর্তীতে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টের সাথে মিল রেখে কিন্তু আপনাকে কিন্তু অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা কিন্তু ইউজ করতে হবে। আপনি যদি দেখেন যে পরবর্তীতে বসার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও আপনাকে দিতে হবে সিঙ্গুলার। আর যদি দেখেন যে পরবর্তীতে বসার সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তাহলে আপনাকে ভার্বটা দিতে হবে কি প্লুরাল দিতে হবে। তো এরকম টাইপের আরেকটা এক্সাম্পল আমরা দেখলে এখানে দেখতে পারি, সেটা হচ্ছে যে কারো যদি স্টিল যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আশা করি এটাতে চলে যাবে। কি বলছে দেখেন, বলছে যে where is অবলিক আর দ্য গার্লস প্লেইং ইন দ্য টেনিস। তাহলে লক্ষ্য করলে বুঝতে পারছি যে এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে কোনটা দ্য গার্লস। দ্য গার্লস যেহেতু প্লুরাল সাবজেক্ট, তার মানে এখানে আমাদের অক্সিলারিটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। তাহলে হচ্ছে যে where are the girls playing tennis। তো আজকে আমাদের যেটা সেশন ছিল সেটা হচ্ছে এতটুকুই পর্যন্ত। আজকে আমাদের সেশনের বেশিরভাগ অংশই ছিল আসলে প্রোনাউন রিলেটেড। সো যারা প্রোনাউনের লেকচারটা যদি আমরা একটু যদি ভালো করে যদি পড়ে যদি থাকি তাহলে কিন্তু আজকে টপিকটা বুঝতে কিন্তু অনেক 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 কিন্তু সহজ হবে কিন্তু। সো এই যে জিনিসগুলো যেগুলো আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, আমরা এটুকুই দেখলাম যে প্রত্যেকটা টপিকই কিন্তু আসলে কিন্তু ইজি কিন্তু টেকনিক্যাল। সো ওই টেকনিক্যাল জায়গাগুলো যেগুলো আমি মেনশন করলাম সেই জায়গাগুলো আপনি যদি একটু যদি মাথায় যদি রাখেন, একটু যদি বেশি করে যদি প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড যে সমস্যাগুলো বর্তমানে আপনার হয় সেটা কিন্তু ইনশাল্লাহ কখনোই সামনে আর হবে না। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং 10 মিনিট স্কুলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।